বন্ধুগণ, শীতাংশু বলছি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি এই ভিডিও প্রথমেই আপনাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওটি শোনার শেষে লাইক, শেয়ার এবং বেল আইকন ক্লিক করার জন্য অনুরোধ করছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা ভারতেরই খবর স্টোরি এবং একটি রাজ্যের স্টোরি। সেটা হচ্ছে বিহারের স্টোরি। বিহারের স্টোরি এই জন্যই যে আপনারা এর মধ্যে বোধহয় জেনেছেন, যদি পশ্চিমবঙ্গে বিহারের যে রাজনীতি নিয়ে মানুষের মধ্যে খুব একটা উৎসুক বা আগ্রহ আছে আমার মনে হয় না। তবে হ্যাঁ, যারা হিন্দিভাষী মানুষ আছেন, বিহারে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে থাকেন, অবশ্যই তাদের বিহারের রাজনীতি নিয়ে যথেষ্ট উৎসাহ আছে। এছাড়াও বহু হিন্দিভাষী মানুষ সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসে পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাদের মধ্যেও কিন্তু বিহারের রাজনীতি নিয়ে উৎসাহ আছে। বিহারের রাজনীতিতে একটা বিশেষ যে তৎপরতা শুরু হয়েছে। সেই তৎপরতার কারণ হচ্ছে, আপনারা বোধহয় জানেন যে বিহারে আগামী এই 2025-এর অক্টোবর নভেম্বরে নির্বাচন আছে। এই যে অক্টোবর নভেম্বর নির্বাচন আছে, সেই অক্টোবর নভেম্বর নির্বাচনের জন্য বিহার এখন সমস্ত রাজনৈতিক দলের ভীষণ তৎপরতা কিন্তু শুরু হয়েছে। এবং বিহারে যে মূলত রাজনৈতিক দলগুলো, সেইগুলো নিয়ে একটু প্রথমে জেনে নেওয়া দরকার। প্রথম হচ্ছে, বিহারে আমাদের দেশের এজোল্ড পার্টি কংগ্রেস তো আছেই। কংগ্রেসের একটা বড় বেশ একটা সময় বিহারে ছিল। দ্বিতীয়ত, বিহারে বিজেপির একটা বেশ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেটা বিহারে বিভিন্ন সময়ে বিজেপি অন্য দলের সঙ্গে, মূলত জনতা দল ইউনাইটেড সঙ্গে মিলিয়ে জোট সরকারে শরিক থেকেছে এবং মন্ত্রিত্বেরও বিভিন্ন পদ, বিভিন্ন নেতারা সেখানে অধীন হয়েছিলেন। এখন এর বাইরে বিহারে যে দুটো দল আছে মূলত, যারা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে জেডিইউ, জনতা দল ইউনাইটেড। এটি হচ্ছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল এবং এই জেডিইউ পার্টিরও একটা মস্ত বড় বর্গের জনসমর্থন আছে, যার জন্য জেডিইউ পার্টিরও বেশ কিছু সাংসদ লোকসভা ভোটে নির্বাচিত হয়। গত 2024-এও নির্বাচিত হয়েছে এবং বিধানসভাতেও একটা বড় অঙ্কের যে সদস্য বিধানসভায় নির্বাচিত হয়ে আসে, অর্থাৎ এমএলএ হিসাবে নির্বাচিত হয়ে আসে। এছাড়া আছে আরজেডি, রাষ্ট্রীয় জনতা দল। এটা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মূলত দল। যদিও লালু প্রসাদ যাদব এখন একটা বয়স হওয়ার জন্য রাজনীতিতে খুব একটা সক্রিয় নন, কিন্তু তার ছেলে তেজস্বী যাদব তিনি রাজনীতিতে খুবই সক্রিয় এবং তিনি এর আগে কিছুদিন উপমুখ্যমন্ত্রীও ছিলেন। এখন বিহারে হয়েছিল কি, নীতিশ কুমার যিনি মুখ্যমন্ত্রী এখন জনতা দল ইউনাইটেড, তিনি বিভিন্ন সময় এক জোট থেকে অন্য জোটে যান এবং কিন্তু তাতে তিনি যেভাবে নিজের মুখ্যমন্ত্রী পদটা কিন্তু সামনে রাখেন এবং তার বিধায়কদের উপর খুবই নিয়ন্ত্রণ আছে বলে যায়। অর্থাৎ তিনি এই জোট বদলের জন্য কিন্তু তার বিধায়করা কেউ হাতছাড়া হয়ে চলে যায় না, কারণ তারা জানে যে মুখ্যমন্ত্রী যেই জোটের দিকে যাবেন সেখানে তিনি আবার ক্ষমতা পাবেন এবং আমরাও তাহলে সেই ক্ষমতার সুবাদে সেই সুযোগ, সেখান থেকে আমাদের অন্যান্য মন্ত্রী পদ বা অন্যান্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো পাবো। এটা আমরা বেশ কিছুদিন যাবৎ দেখে আসছি, বেশ কয়েক বছর যাবৎ ধরে দেখে আসছি। এখন যারা খবর রাখে তারা এটা অবশ্যই জানেন। এবারে বেশ কিছুদিন আগে, এই বছরখানেক প্রায় আগে হবে, জেডিইউ অর্থাৎ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে জোট করে বিজেপিকে ছেড়ে দিয়ে এসে ক্ষমতায় বসেছিলেন, কিন্তু আবার কিছুদিন পরেই তিনি বুঝতে পারেন যে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে তার বেশি দিন এরকম জোটে থাকা যাবে না এবং সেই সময়কালে লালু প্রসাদ যাদবজির যে ছেলে তেজস্বী যাদব, তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো ফলে ছেড়ে দিয়েছে, আবার তিনি বিজেপির সঙ্গ গেছেন, সঙ্গ নিয়েছেন এবং আবার বিজেপি জেডিইউ মিলে কিন্তু বিধায়কের সংখ্যাধিক্যের নিরিখে আবার মুখ্যমন্ত্রী হয়েছেন। তো এবারে এই চারটে দল বাদ দিলে, কংগ্রেস, বিজেপি, জেডিইউ এবং আরজেডি, এই চারটে দল বাদ দিয়ে
আরও একটা কিন্তু দল আছে যাদের জনভিত্তি আছে, সেটা হচ্ছে লোক জনশক্তি পার্টি, এলজেপি। এই এলজেপি হচ্ছে প্রয়াত শ্রী প্রয়াত রামবিলাস পাসওয়ানজির দল। রামবিলাস পাসওয়ানজি প্রয়াত হওয়ার পর এই দলটায় থেকে একটা ভাগাভাগি হয়ে যায়, অর্থাৎ তার ভাই পশুপতিনাথ পারস তিনি বিজেপির সঙ্গে চলে যান এবং একরকম বলা যায় দলটাকে কবজা করে নিয়েছিলেন। তখন রামবিলাস পাসওয়ানজির যে ছেলে তিনি আলাদা দল করেন, সেটা হচ্ছে এলজেপি রামবিলাস, অর্থাৎ সেই দলটা নতুন করে তিনি ভাগ হয়ে যাওয়ার পর তিনি করেন এবং তিনি হচ্ছেন চিরাগ পাসওয়ান। তিনি এবারে যে গত লোকসভা ভোট হয়েছে সেই লোকসভা ভোটে কিন্তু তার যে কটি সিট বিজেপির সঙ্গে থেকে তিনি পেয়েছিলেন সেই কটি ভোট সিটে কিন্তু তিনি জয়লাভ করছেন। এবং লোক জনশক্তি পার্টি প্রয়াত রামবিলাসজি তিনিও অনেকে বলতেন যে তিনিও কখন কোন দল সরকারের ক্ষমতায় আসবে দিল্লিতে সেটা তিনি খানিকটা আন্দাজ করতে পারতেন। সেই জন্য তিনি প্রায়শই দেখা গেছে সেই দলের সঙ্গেই যোগ দিয়েছেন এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের নিজের ক্ষমতায় অংশীদার হয়েছেন। যাই হোক, তার ছেলে এই বিগত 2024 সালের যে লোকসভা নির্বাচন গেল সেই লোকসভা নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোট করেই তিনি যে কটা সিটে তিনি দাঁড়িয়েছিলেন সবকটা সিটেই তার প্রার্থী জিতিয়ে এনেছেন 100% স্ট্রাইক রেট বলে দেখা গেছে। এবং এর বাইরে একটি নতুন দল ওখানে তৈরি হয়েছে, আপনারা জানেন বোধহয় যে জনসুরাজ বলে একটা পার্টি, নতুন পার্টি তৈরি হয়েছে। জনসুরাজ পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে পিকে মানে প্রশান্ত কুমার। তিনি পিকে নামে বিখ্যাত। প্রশান্ত কুমার একজন ভোট কুশলী। তিনি বিভিন্ন বড় বড় দলকে ভোটে কীভাবে জয়লাভ করবে সেই ব্যাপারে বিভিন্ন কৌশল বলেন, অর্থাৎ পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেন সে এবং তার দল। তার যে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে তিনি যে কাজ করেন তার নামটা হচ্ছে আইপ্যাক নামে প্রায় ভারতবর্ষের সবাই চেনে। সে বিভিন্ন দলকে, প্রথমে তিনি বিজেপি নরেন্দ্র মোদীকে সাহায্য করেছিলেন ভোটে জিতে আসার জন্য। তারপর তিনি পশ্চিমবঙ্গে টিএমসিকে সাপোর্ট করেছেন বেশ কিছুদিন, পরে টিএমসি একবার দুবার তিনবার ক্ষমতা এসেছে। এছাড়া তিনি তেলেঙ্গানাতে শোনা যায় কংগ্রেসকে সাপোর্ট করে রেবন্ত রেড্ডিকে নাকি সেখানে কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী করতে তিনি নাকি সাহায্য করেছেন। তো সে পিকে প্রশান্ত কিশোর তিনি একজন পোল স্ট্র্যাটেজিস্ট, তিনি এই নতুন দলটি করেছেন। সেই দলটির নাম দিয়েছেন জনসুরাজ পার্টি এবং এই জনসুরাজ পার্টি নাম দিয়ে তিনি হচ্ছে যে সারা বিহারে একটা পদযাত্রা করেছেন এবং সেই পদযাত্রায় ভালো মানুষকে কিন্তু সম্বোধন করেছেন। তো এইটা হয়ে গেল 6 নম্বর পার্টি। এর বাইরে বিহারে এই যে কমিউনিস্টদের একটা মস্ত বড় ভূমিকা আছে, বিশেষ করে সিপিআই এবং সিপিআইএমএল যারা মানে বর্তমান যে গণতান্ত্রিক ব্যবস্থার সাথে একাত্ম হয়ে আছে তারা, অর্থাৎ যারা গণতান্ত্রিক ব্যবস্থাকে মেনে চলে এবং ভোটে দাঁড়ায়, সেরকম একটা মানে তাদের যে দল তাদের একটা মস্ত বড় প্রভাব আছে এবং তারাও ভোটের সময় 2-4টে করে কিন্তু এমএলএ নিয়ে তারা বিধায়ক নিয়ে জয়লাভ করে এবং অ্যাসেম্বলিতে গিয়ে পৌঁছায়। তাদের একটা প্রভাব কিন্তু বিহারে আছে। এই হচ্ছে সব মিলিয়ে মোট সমীকরণ। এই বাইরে ফুচকার ছোটোখাটো কিছু আছে, কিছু পার্টি আছে, যেমন মাঝখানে নীতিশ কুমার যাকে প্রধান মুখ্যমন্ত্রী হয়েছিলেন জিতন রাম মাঝি, তার একটা ছোট্ট দল আছে। তিনি এখন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী আছেন। তিনিও 2-4টে মূলত গয়া এবং আশপাশের এলাকার থেকে তার একটা বড় বেস আছে। তিনি মূলত বেশ কয়েকটা কেন্দ্র থেকে ওখান থেকে জয়লাভ করেন। তিনি মূলত তার একটা মস্ত বড় দলিত ভোট ব্যাঙ্ক আছে, সেই ভোট ব্যাঙ্ক থেকে তিনি জয়লাভ করেন। এর বাইরেও আরও ছোটোখাটো কিছু পার্টি আছে, যেমন দেখছিলাম যে হিন্দু জনসেনা বলে নাকি একটা পার্টি হয়েছে, হিন্দু সেনা। সে একজন রিটায়ার্ড আইপিএস অফিসার করেছেন, তিনি নাকি এবার বিহারের ভোটে প্রার্থী দেবেন। তো এইরকম এর বাইরে ছোটোখাটো কিছু টুকটাক পার্টি আছে যারা হয় আরজেডি এবং কংগ্রেসের সাথে অথবা বিজেপির সাথে জুড়ে আছে। তো বিহারের যে পলিটিক্যাল ইকুয়েশনটা সেটা মূলত দুভাগে ভাগ হয়েছে। একটা ভাগ হচ্ছে এই মুহূর্তে বিজেপি এবং জেডিইউ লেড কোয়ালিশন, বিজেপি এবং জেডিইউ জনতা দল ইউনাইটেড এদের একটা কোয়ালিশন। কিন্তু বিহারের রাজনীতিতে এলজেপি আবার এর সঙ্গে কিন্তু নাই, অর্থাৎ একটা সময় এলজেপি অর্থাৎ চিরাগ পাসওয়ানের যে লোক জনশক্তি পার্টি রামবিলাস, তার সঙ্গে নীতিশ কুমারের একটু ঠান্ডা লড়াই ছিল। ফলে তারা এই বিধানসভায় তারা বিধানসভায় না এই মন্ত্রিসভায় তারা যোগদান করেন, কিন্তু কেন্দ্রে দুই দলই যোগদান করে আছে।
যেমন কেন্দ্রে জেডিইউর পক্ষ থেকে যে সমস্ত সাংসদ আছেন তাদের চিফ হুইপ হচ্ছেন ললন সিং, তিনি বিভিন্ন সময় বক্তৃতা রাখেন, ভালো বক্তাও বটে, সুবক্তা। এবং আবার এলজেপি যে রামবিলাস, তারাও যুক্ত আছেন, এবং তিনি চিরাগ পাসওয়ান, তিনি একজন মন্ত্রী আছেন, এই নরেন্দ্র মোদী ক্যাবিনেটে একজন মন্ত্রী আছেন। তো যাই হোক, এখন আগামী দিনে এই বিজেপি, জেডিইউ এবং এলজেপি তিনটে দল মিলিয়ে সিট ভাগাভাগি করবে কিনা, এবং বিজেপি, এলজেপি এবং জেডিইউকে কীভাবে অ্যাডজাস্ট করবে, নিজেদের কোটার থেকে এলজেপিকে সিট ছাড়বে, আসন সংখ্যা ছাড়বে, কি তিনটে দল বসেই একসঙ্গে সমঝোতা করে আসন সংখ্যা ছাড়বে, সেটা আগামী দিনের ব্যাপার, বোঝার ব্যাপার আছে। যদিও চিরাগ পাসওয়ান নিয়মিত নীতিশ কুমারের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন, এরকম কোনো খবর এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তো এর মধ্যে রিসেন্ট যে একটা লেটেস্ট ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হচ্ছে গতকাল কংগ্রেস নেতা, লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী, তিনি বিহারে এসেছিলেন এবং তিনি বেগুসরাই যে জেলা আছে সেখানে তিনি একটা সভা করেছেন। এই বেগুসরাই জেলাতে তিনি যার ডাকে এসেছিলেন সে হচ্ছে কানহাইয়া কুমার। আপনারা কানহাইয়া কুমারের নামের মধ্যে শুনে থাকবেন। কানহাইয়া কুমার একজন জওহরলাল ইউনিভার্সিটি দিল্লির ছাত্র ছিলেন। তিনি সেখানে পড়াশোনা করতেন এবং সেখান থেকে তিনি জেএনইউয়ের অধ্যক্ষ ছিলেন, এবং সেটা তিনি সিপিআইয়ের যে ছাত্র সংগঠন সেখান থেকে অধ্যক্ষ ছিলেন। তো যাই হোক, তিনি এখন কংগ্রেসে যোগদান করেছেন, এবং রাহুল গান্ধী যে বিগত দিনে দুটো পদযাত্রা এই লোকসভা নির্বাচনের আগে করেছিলেন, ভারত যাত্রা, সেই ভারত যাত্রা এবং ভারত যাত্রা, সেই যাত্রাতে কানহাইয়া কুমার তার সঙ্গে খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করেছেন। অনেকে নিন্দাবান্ধ করে যে সিপিআইয়ের কাছে বেশি সুযোগ না পেয়ে কংগ্রেসের কাছে বেশি সুযোগ পাওয়ার আশায় যদিও কানহাইয়া কুমার কংগ্রেসে যোগদান করেছেন। তবে এটা ব্যক্তি স্বাতন্ত্র্য, তিনি যোগদান করতেই পারেন, এটা তার নিজস্ব স্বাধীনতা, নিজস্ব অধিকারের মধ্যে পড়ে। তো এই নিয়ে আমার কিছু বলার নেই। তবে যে বিষয়টা নিয়ে বলার সেটা হচ্ছে, রাহুল গান্ধী কালকে এসেছিলেন বেগুসরাই মিটিং করতে, এবং সেখানে কানহাইয়া কুমারের সঙ্গে তিনি মিটিং করে গেছেন। এবং এই যে মিটিংটা করে গেছেন, এর ফলে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল, অর্থাৎ লালু প্রসাদ যাদবজির পার্টির সঙ্গে কংগ্রেসের যে বিহার একটা সমঝোতা আছে, বা আগামী দিনে সমঝোতার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেই সমঝোতাটা কতটা হবে সেটা নিয়ে একটা সন্দেহ প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ এই যে কানহাইয়া কুমার, সে যেহেতু দিল্লিতে পড়াশোনা করেছে, জেইউ নিয়ে পড়াশোনা করেছে, তার এক্সপোজারটা একটু বেশি, এবং কংগ্রেস তার মধ্যে একটা সম্ভাবনা দেখতে পেয়েছে বলে তাকে বিভিন্ন সময় কিন্তু তাকে একটু মানে উপরের দিকে তোলার চেষ্টা করছে, সাহায্য করে বিভিন্নভাবে। সেই সূত্র ধরেই বেগুসরাই কালকে রাহুল গান্ধী এসেছিলেন। যদিও কানহাইয়া কুমার এর রাজনৈতিক বেশ খুব একটা আছে বলে দেখা যায় না, সেটা আমি যতদূর বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবর সার্চ করি বা পড়ি বা দেখি, তাতে কিন্তু খুব একটা দেখা যায় না। প্রথম তো বয়সও খুবই তরুণ, দ্বিতীয়ত হচ্ছে সবাই ভেবেছিল যে তরুণ প্রজন্মকে খুব আকৃষ্ট করবেন, সেটা কিন্তু খুব হয়ে ওঠেনি, এবং সে ভোটে দাঁড়িয়েও ছিল। আগের বারে 2019 সালের নির্বাচনে সিপিআই থেকে বেগুসরাই কেন্দ্র থেকে এসে লোকসভা ভোটে দাঁড়িয়েছিল, কিন্তু বেগুসরাইয়ে গিরিরাজ সিং সেখান তাকে হারিয়ে দিয়েছে। যদিও গিরিরাজ সিংয়ের হচ্ছে যে নোয়াদা আসল সিট ছিল, যদিও বিজেপি তাকে সরিয়ে দিয়ে বেগুসরাই থেকে টিকিট দিয়েছিল, কিন্তু গিরিরাজ সিং বেশ দক্ষ নেতা বিজেপির, তিনি হচ্ছে যে একরকম হিন্দুত্ব আইকনও বলা যায়, তিনি হচ্ছে যে বেগুসরাইতে কিন্তু জয়লাভ করেছিলেন, কানহাইয়া কুমার সেখানে সুবিধা করতে পারেন। এবার 2024 নির্বাচন, 2024 নির্বাচনে কানহাইয়া কুমার চেয়েছিলেন বিহারের কোনো একটা জায়গা থেকে শিওর সিট থেকে দাঁড়াতে, কিন্তু কংগ্রেস বিহারে তাকে দাঁড় করাতে পারেন, কারণ আরজেডি কোনোভাবেই রাজি হয়নি কানহাইয়া কুমারকে বিহারের লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবার সুযোগ দিতে। কারণ আরজেডির মনে একটা চিন্তা আছে কি, যে যদি কানহাইয়া কুমার বিহারে কংগ্রেসের পক্ষ থেকে একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে পরে কিন্তু আগামী দিনে আরজেডি বা তেজস্বী যাদবের যে ভবিষ্যৎ, সে ভবিষ্যতের একটা মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে। এবং কংগ্রেস কী জন্য যে হঠাৎ রাহুল গান্ধী বেগুসরাই মিটিংয়ে এলেন, সেটাকে নিয়ে সবাই খুব ধন্দে আছে। তবে কি এটা আরজেডির উপর চাপ সৃষ্টি করার জন্য এসেছেন, না তবে এটা কানহাইয়া কুমারকে আর একটু বাড়াবা দেওয়ার জন্য এসেছেন, নাকি তিনি আগামী দিনে কংগ্রেস হয়তো আরজেডির সঙ্গে জোট করবে না, এইরকম একটা ভাবনা থেকে তিনি এসেছেন। তো সেটা তো এখনই পরিষ্কার নয়। আগামী কিছুদিনের মধ্যেই, আর 6 মাস পরে ভোট, আগামী কিছুদিনের মধ্যেই যখন এই ভোটের দামামা বেজে উঠবে, ইলেকশন কমিশন যখন ডেট ডিক্লেয়ার করবে, যখন বিভিন্ন দলের মধ্যে এই সিট শেয়ারিং, কে কত আসন পাবে বিধানসভা নির্বাচনে জেতার জন্য এবং কে কার সঙ্গে জুটে গেল, তখনই প্রকৃত চিত্রটা পরিষ্কার হবে। কংগ্রেস কি তবে আলাদাভাবে এককভাবে লড়ার চেষ্টা করছে,
এই রকম বহু রকম স্পেকুলেশন অর্থাৎ অনুমান বিভিন্নজন বিভিন্নভাবে করছে। যদিও এ সমস্ত অনুমানের কোনো সঠিক ভিত্তি নাই। আগামী দিনে যখন এই ভোটের দামামা বেজে উঠবে, নির্বাচন কমিশন যখন ঘোষণা করে দেবে দিনক্ষণ, তখন কে কোন জোটে কীভাবে যাচ্ছে, কে কত আসনে লড়াই করতে পারলো জোট করে অথবা আলাদা আলাদা লড়াই করে, সেটা সেদিন বোঝা যাবে। তো বিহারের পলিটিক্স রাজনীতি এখন খুব একটা মুখরোচক জায়গায় এসে পৌঁছেছে এবং কালকে সারাদিন দেখছিলাম এই নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। কালকে অবশ্য বেগুসরাই ঘটনার বাদেও শুনলাম যে রাহুল গান্ধী নাকি একটা অন্য অনুষ্ঠানেও যোগদান করেছিলেন, যেখানে তিনি দলিতদের যে বিহারে মস্ত বড় একটা দলিত, অতি দলিত, মহাদলিত পিছড়ে বর্গ আছে, মানে হিসাবে জাতপাতের অঙ্কে, এবং সেখানে ভাষণ দিয়েছেন এবং সেখানে বিহারের যে নামি নামি দলিত নেতা তাদের সব নাম টাম করেছেন যে তারা বিহারের জন্য অনেক কন্ট্রিবিউশন করেছেন। এটা আমি একটা দুটো খবরে শুনলাম। যাই হোক, সেটা ভালোই। প্রত্যেকেই তো তার মতো করে বিভিন্ন মানুষকে, রাজনৈতিক দল তাদের নেতারা তার মতো করে তাদের দিকে মানুষকে টানার চেষ্টা করবে। যদিও বিজেপির পক্ষ থেকে এখনও এই ব্যাপারে কেউ কোনো প্রতিক্রিয়া দেয়নি, বা জেডিইউর পক্ষ থেকেও খুব একটা কোনো প্রতিক্রিয়া আগামী দিনে দেখা যায়নি। হয়তো জেডিইউ এবং বিজেপি বাইরের থেকেই এই রাহুল গান্ধীর যে বিহার পরিদর্শন, সেটা লক্ষ্য করছে যে তার ফলাফল কী হচ্ছে। যদি দেখা গেল কালকে ওই কংগ্রেস অফিসে পাটনাতে দেখা গেল একটা ভিডিও এসেছে সোশ্যাল মিডিয়াতে, যে সেখানে নিজেদের পার্টির যে ক্যাডারদের মধ্যেই নিয়ে একটা ঝগড়া ঝামেলা মারামারি হওয়ার উপক্রম হয়েছে। তো এই সমস্ত ভিডিও আসছে, এটা সব দলেই কম বেশি কোথাও কোথাও হয়, তুলনামূলক বিচারে বিজেপিতে একটু কম হয়। এই খবরটা বিহারের রাজনীতির সাম্প্রতিক খবর। এই খবরটা আমি জানানোর জন্য এই ভিডিওটা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ, নমস্কার।